শুরু করছি আমি তো ভালোবাসি তোকে, উপন্যাসের 58তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। সন্ধ্যার আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্ট, হাতা কনুই অবধি ফোল্ড করা, বুকের ওপর বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাতে স্বাভাবিক রেখে বাসায় ঢুকেছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান আতর্কিত কণ্ঠে নিজের মনের ভেতর ক্ষোভ প্রকাশ করছে, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছে। মালিহা খানরা যে যার রুমে। ইকবাল খান একটা কাজে বেরিয়েছে। আবির স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি উঠতে এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, এক কাপ কফি দিবা প্লিজ? হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আবির সচরাচর নিজের কফি নিজে করে, সকলের মাঝে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে, আবির যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুটো সিঁড়ি উঠতে মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, অফিসে। তানভীর কোথায়? আবির ভাবলেশীন ভাবে জবাব দিল, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি কি যাবো চাচ্ছ? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে গেছে। মোজাম্মেল খান সোফায় বসে চোখ বন্ধ করে আছে। আবির কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে তো অবশ্যই রিয়েক্ট করত, অথচ তানভীর এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে ফোনের কথা বলতেও তো দেখেনি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর আবির কিছু না জানলে এমনটাও হলো কিভাবে? তাহলে কি সত্যি ছেলেটার অন্য কাউকে পছন্দ? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট পরে ট্রাউজার পরে নিচে নেমে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত স্বরে বলল, না তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ, আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে কিছুক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচ্চু, অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়ে হলো না, এখনই চুল পাকিয়ে ফেলছে, লোকে কি বলবে? আবির দুষ্টুমি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বলল, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফি দিয়ে গিয়ে যেতে যেতে ডাকলো, চাচ্চু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকে আস্তে করে বললে, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলতেছে আপনি নাকি চুল পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছক হেসে বললেন, তাই নাকি? তার মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে বলল, আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, এই ফাজিল, আমি এই কথা কখন বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে বলছিলা, এটা ভেবেই চাচুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আর হালিমা খান দুজনে কিছুক্ষণ গুরুগম্ভীর কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোকগুলি উষ্ণ স্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে, এখন আমি পালাই। আবির টেবিলের ওপর কাপ রেখে সিঁড়ি দিয়ে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁট উল্টে হাসি রেখে হালিমা খানের দিকে তাকিয়েছে। আবিরের অপঘটন বলা কথা মালিহা খানের মনে অন্তরায় লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান সদৃষ্টিতে আবিরের দৌড়ানি দেখছে, 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দ্রুত উঠছে। ছেলেটা উপরে ওঠা তারা দেখে মনে হচ্ছে সবে মাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়েছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে সরাসরি ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুম থেকে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছে। আবিরও অজু করে মাথায় টুপি দিতে নিচে নামছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজ পড়তে বেরিয়ে যায়। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিক মতো পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান গভীর কণ্ঠে বলল, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের বলা কণ্ঠ
ভারী কণ্ঠে বলা কথাটি আবিরের কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন ভাবনা এসেছে তানভীর। তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছে। আবির মনে মনে আওড়ালো, তানভীর নামাজে নিয়মিত করার জন্য ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথে নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাতে না ঘুমিয়ে ফজরের নামাজ পড়বে, একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে খুনু হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুইজন। ততক্ষণে মেঘেরা নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াসলি কোনো আলোচনায় ব্যস্ত। সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খান একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভুরু কুঁচকালো। সচরাচর সব একসঙ্গে নামাজে গেলেও আলী আহমদ খান মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যায়। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসাথে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসাথে বাসায় আসছে। তবুও এমন একটা দিনে আবিরা আসতে দেখে ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবালের ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ে ধুকপুকানি তীব্র শুরু হলো। মালিয়া খান খেতে ডাকলেন, তাই আলী আহমদ খান আর ইকবাল খান ব্যতীত সবাই এগিয়ে গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরকে কল করা হয়েছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির কোথায় রে? আশেপাশে আছে? পাশেই আছে, খেতে বসেছে। বিকালে কাউকে না জানিয়ে হুট করে অফিস থেকে চলে গেল। তারপর থেকে কল দিচ্ছি, ধরছে না। কিছু হয়েছে? সব ঠিক আছে তো? একদম ঠিক। ভাইয়ার রুম ফোনে, মাত্র নামাজ শেষ করে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছে কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো নে। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু টুকটাক আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে আর প্রশ্ন করছে, তবে মোজাম্মেল খান তাতেও চুপ। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়ে, যদিও আবির যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করে নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহের সেই সুপরিচিত আড্ডাখানা আবিরের জন্য অপেক্ষা করছে। আবিরকে এসেই চুপচাপ বসে পড়ে। মালিহা খান জোর করে একটু বেশি খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনিতে আবির বাইক নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির কণ্ঠ স্বাভাবিক করে বলল, আজও কি আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচে উঠলো, কি? তারপর তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের ওপর নিজের ডান হাত তুলে ডান হাতে 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল কপালে কিছুটা অংশে মাথায় ধরে রাগী স্বরে বলল, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ, তাও আবার আমার স্প্যারোকে। বিয়ে তো দূরের কথা, আমার মেয়েকে কল্পনাও দেখতে পারবে না। তানভীরের গতিবিধি দেখে আবির থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছে। আশেপাশে কয়েকজন বিষময় সময় তাকিয়ে আছে। আবিরের চেয়ারে হেলান দিয়ে বসে মিটমিট করে হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বাজখাই কণ্ঠে বলল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়েন্ট টু হিয়ার এনিথিং ফর ইয়োর মাউথ। যদি তোর মুখে থেকে একটা শব্দ বের হয়, তোর বাপ এখান থেকে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক হয়ে সে সব দেখছে। আকস্মিক রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখন রাগীর লোক চেয়ে আছে। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সে অভিনয়, তার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো ঢোক গিলে আহত কণ্ঠে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখন হেসে যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে দেখছে মনে হচ্ছে পুলিশ আসছে, বেশি দেরি নেই।
তানভীর আকস্মিক পেছনে ফিরে তাকায়, প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টি আতঙ্ক। তানভীর থমথম খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তানভীর ভুরু কুঁচকে শুষ্ক করে বলল, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি নাই। দেখুন, আমার হাতে কিচ্ছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। চা বিক্রেতা মামা মৃদুস্বরে বলল, আরে কোনো সমস্যা নাই, ওরা সব ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতে বারবার তানভীরের দিকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানভীরকে তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে, ভাইয়াকে দেখলে তাদের কি হতো? রাসেল মুখ চেপে জিজ্ঞেস করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেললি? মিনহাজের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকিয়েছিলাম, তারপরও পারলাম না, সেই তো কি অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির কি এভাবে হুমকি দিচ্ছিলি তানভীর মেখে এসে বলল, দূর, এটা তো শুধু স্টেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময় দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা, আমাকে আবার কি হবে? না, কিছু না। তা এভাবে আর কতদিন জানি না। রাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভুরু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস মেঘের? তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতে চাচ্ছিস না। এদিকে রিয়ার আগে বলতেছে মেঘকে তার অন্য কোনো কাজিনের বউ হয়ে যেতে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলায় রাখিস, উল্টোপাল্টা কথা বললে তোর বুকে মেরে তোকে বিপত্নিক করে দিব। রাকিব মৃদুস্বরে বলল, না ভাই, এমন করিস না, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোদের এই একটা হলেও আমার বলতে অন্তত সেই আমারই। এদিকে আমারও একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর মনে ছিল না গম্ভীর খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়েছিস? আমাদের প্রেমিক পুরুষ আসছে। তানভীর মন খারাপ করে বলল, তখন আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার, তা ঠিকঠাক কাউকে পছন্দ করেছি, তাহলে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার চাস? মাঝে মাঝে চাই। তাহলে কি মাঝে মাঝে আসবে? তানভীর কপাল কুঁচকে ফোঁস করে শ্বাস ছাড়লো। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজন হলে তোকে কানে ধরে নিয়ে যেতে আমার সমস্যা নেই। তানভীর ঠাট্টার স্বরে বলল, বা শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আমি নিঃশব্দে হাসলো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানে ঝামেলার সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছি। রাসেল বলল, ঝামেলা কি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চেনোই, বনুর ব্যাপারে সামান্য বিষয় পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায়, সেখানে বনুর বিয়ের বিষয় উঠেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এত খারাপ হয়ে গেছিল যে হয় সপাত না হয় ওপাত হয়েই যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পা ধরে ফেলেছে। তারপর ভাইয়া সরিয়ে বলছিল, মোটামুটি নরম করে বলছে। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি বলবে? ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই বলেছে, এইসবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি? আমি শুধু জানতাম না, ভাইয়া আমাকে ঠিকানা দিয়ে আসতে বলছে। আমি ঠান্ডা কণ্ঠে বলল, সেসব বাদ দে, এখন কাজটা শেষ হয়েছে। রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দেয়, তবে আজ বেশিরভাগ আলোচনায় ছিল রাকিবের বিবাহিত জীবনের ঘটনা নিয়ে। ঘণ্টাখানেকের মধ্যে আবিরা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানকে ডাকে। মোজাম্মেল খান আসতে জিজ্ঞেস করে, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেনি কেন? সঠিক জানি না, তবে বলছে ছেলের নাকি অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ, কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতেই চললো। এবার ঈদে আমি কিছু করতে পারবো না।
যা করার আবির আর তানভীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শোধালো, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, বন্ধ রাখলাম, কিন্তু ভালো ছেলে পাইলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শোধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? ওই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ বাসা পর্যন্ত আসতেই পারে না। আর কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর স্বরে বলল, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা, আমাকে আগে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর বেলকনিতে আসছে আর যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই বেলকনিতে ছুটলো। তানভীর পেছনে, আবির বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটলো। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবিরের পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ ফোনের দিকে নিচে হাত বাড়াতে মেঘকে নজরে পড়লো। মেঘ চোখ মুখে প্রশান্তির হাসি, আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাতমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার কি আপনার আলাদাভাবে আমন্ত্রণ করতে হবে? মেঘ মুচকি হাসলো। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা চোখের কোণে সহসা হাসি ফুটে উঠল। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির আকস্মিক ভুরু কুঁচকে সন্দেহ দৃশ্যে তাকে প্রশ্ন করলো, কেন? আবিরের অভিব্যক্তি বুঝতেই ঠোঁট বেঁকে হাসি দিল। মেঘ স্বাভাবিক গুরুগম্ভীরভাবে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিল, কি? মেঘ সশব্দে হেসে দৌড় দিয়েছে, রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘ কারো ছোট ছোট দুষ্টুমি গুলো আবির বারবারই খুবই প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টা বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদে মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের একাকার সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটা পার হয় না। আবিরের ওপর রাগ করে একদিন ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়না আবির দুহাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজরে যেন মেঘের ওপর না পড়ে ভয়ে আবির মেঘের কপালে পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধে নাসারন্ত পর্যন্ত প্রবেশ করতেই মেঘের অন্তঃস্থল উপরে আসছে। মেঘের ওপর না পড়ে সেই ভয়ে মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলেম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতে পারি না। মেঘ নিজেকে সামলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ওই ছেলের সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কোনো সময় নেই, চলে যাচ্ছি। আবির ঘুরতে মেঘ আবিরের হাত চেপে ধরলো। আবির আর চোখে তাকিয়ে মেঘের সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। আপনি বলছেন তানাদের সাথে গল্প করবেন? আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির দুজনে দুটো সিঙ্গেল সোফায় বসে, মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসেছিল, হৃদয় প্রবল ধুকপুকুনি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে। আবিরও নিরুদ্দৃষ্টিতে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলে ফেলছে। আবির ধীরে ধীরে ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে সামলাতে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠে চিরচেনা জবাব আবিরের, আবিরের মোহনীয় জড়ানো মেঘ বিমোহিত নয়নে
আবিরকে দেখে ঢোক গিলে শুকনো স্বরে বলল, আব্বু এমন করছেন কেন? মেঘের ব্যাকুলতা কণ্ঠে বলা কথা আবিরকে নড়ে চড়ে বসলো। ধীর কণ্ঠে জানালো, ও জানি না। আবির, এইভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘ কিছুর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদয়ের হৃস্পন্দন বাড়তে শুরু করলো। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চাই? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেললো। লজ্জায় চিবুক নামিয়ে বলল, আপনি আমার কাছে কতটা সাহস চাচ্ছেন? আবির ঢোক গেলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। আমি জানি না কখন কি হবে। যদি পারিস একটু সহ্য করিস। কিসের ভুল? কি করছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবির সাহিত্য চাহনিতে মেঘের হৃদয় তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবির কথার মানে বুঝতে না পেরে বুকটা ধরপাস ধপাস করছে মেঘের প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো। একবারের জন্য পলক ফেললো না। আবির ধোয়াতে নিজের মুখ ঠেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে এলো। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরে কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘ রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেল। মেঘ আর্তনাদ করে উঠলো, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরলো। আকস্মিক ঘটনায় মেঘের শরীর কাঁপুনি দিয়ে উঠেছে। কান্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি।